সো বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে এক নতুন ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট নিউ কিছু ল কিন্তু পার্লামেন্টে অলরেডি পাস করিয়ে ফেলেছে। তার মধ্যে রয়েছে ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা এবং এভিডেন্ট অ্যাক্টের উপরও রয়েছে প্রচুর চেঞ্জ। আর সমস্ত কিছু চেঞ্জ এবং নিউ যে লগুলো পাস হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব এই ভিডিওর মধ্যে দিয়ে। আর সাথে থাকছে প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস, বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিয়েও, এবং ছেলেদের জন্যও থাকবে প্রচুর অ্যাওয়ারনেস। আর শুধু তাই নয়, কীভাবে নিজেকে ক্রাইম থেকে এবং ক্রিমিনাল হওয়া থেকে বাঁচাবে, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো শেষ অবধি থাকো। প্রথমতই আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। এটা কি, আর এটা জানার জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে চলে যেতে হবে। তো ব্রিটিশ সরকার যখন আমাদের ইন্ডিয়া ব্রিটিশদের আন্ডারে ছিল, তখন তারা আইপিসি লাগু করেছিল। আইপিসির মধ্যে দিয়ে বিভিন্ন যে অপরাধগুলো আছে এবং তার যে শাস্তিগুলো সেগুলো লেখা ছিল, কিন্তু সেখানে কিন্তু অনেক অপরাধের কোন শাস্তি হবে সেটা উল্লেখ করাই ছিল না। এবং এমন কিছু জায়গা ছিল যেখানে সেটা ক্লিয়ার নয় যে এটার জন্য কি করা যেতে পারে। তো সেগুলোর মধ্যে আমূল পরিবর্তন আনা হয়েছে ন্যায় সংহিতার মধ্যে দিয়ে, এবং বিভিন্ন শাস্তি এবং অপরাধকে নতুনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেগুলো কিন্তু আইপিসিতে ছিল না। তো চলো ন্যায় সংহিতাতে প্রথমত যেই চেঞ্জটা এসছে সেটা হচ্ছে গিয়ে রিলেশনশিপটা কি বলছি সেটা হচ্ছে গিয়ে দেখো, কোনো একটা ছেলে বা মেয়ে যদি রিলেশনশিপে থাকে এবং তারা যদি ইন্টিমেট রিলেশনশিপে চলে যায় এবং পরবর্তীতে যদি সেই ছেলেটা বিবাহ করতে অস্বীকার করে বা বিবাহ করতে সে যদি না চায়, তার ক্ষেত্রে কিন্তু আইপিসিতে কোনো রকম শাস্তি দেওয়া ছিল না। তাই বলি কি শাস্তি হতো, অবশ্যই শাস্তি হতো, সেটা জাজদের উপর ডিপেন্ড করতো তারা কীভাবে ডিসিশন দেবে। কিন্তু এই ন্যায় সংহিতার মধ্যে দিয়ে নতুন আইন এনে দেওয়া হয়েছে, সেখানে যদি মেয়ে যে ভিকটিম থাকবে সে যদি প্রুভ করে দিতে পারে, তাহলে কিন্তু সেই ছেলেটা 10 বছরের জেল হবে এবং তাকে ফাইনও দিতে। ন্যায় সংহিতাতে নেক্সট যেটাকে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সুইসাইডাল অ্যাটেম্প। অবশ্যই সুইসাইডটাকে আমরা কেউ সাপোর্ট করি না, করা উচিত নয়, কিন্তু কেউ যদি সুইসাইড করে তার মানে কি সে নিজেকে মেরে ফেলছে। তো এইটা ঠিক না, এটা তো এক ধরনের ক্রাইম। তুমি অন্যকে যেমন মারতে পারো না, তুমি নিজেকেও মারতে পারো না। তাই ন্যায় সংহিতার মধ্যে দিয়ে এটার মধ্যে একটা আমূল চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে কেউ যদি সুইসাইডাল অ্যাটেম্প করতে চায়, তার মেন্টাল পজিশন ঠিক নেই বা তার মেন্টাল স্ট্রেসে সে ভুগছে, ডিপ্রেশনে আছে, তাকে কি করবে, কমিউনিটি সার্ভিসের মধ্যে দিয়ে তাকে একটা পানিশমেন্ট দেওয়া হবে। তাকে বলা হবে, এটা আমি এভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, ধরো তাকে বলা হবে তুমি যে সুইসাইডাল অ্যাটেম্প করেছো এটা তো এক ধরনের ক্রাইম, তোমাকে আমরা কমিউনিটি সার্ভিসে কাজে লাগাবো, তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার কোনো পানিশমেন্ট হবে না। কমিউনিটি সার্ভিসটা কি, কমিউনিটি সার্ভিস ধরো সেই ব্যক্তিটাকে বলা হলো যে তোমাকে গিয়ে ছোট বাচ্চাদের পড়াতে হবে, গরিব বাচ্চাদের, বা ধরো যারা গরিব রয়েছে বা যারা ধরো বিভিন্ন অসুখে আক্রান্ত, তাদের সেবা করতে হবে। এর মাধ্যমে তার মেন্টাল কন্ডিশনটাকে ঠিক করার চেষ্টা করা হবে এবং তাকে জীবনের মূল স্রোতে ফিরে আনার চেষ্টা করা হবে। তো ন্যায় সংহিতাতে কিন্তু এই যে কমিউনিটি সার্ভিস। আরেক ধরনের যেটা ন্যায় সংহিতার মধ্যে একটা নিউ রুল যেটাকে বা নিউ অ্যাক্ট বলতে পারো, যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে প্রলোভন দেখিয়ে বিয়ে করা। ধরো কোনো একটা ছেলে চাকরি করে বা বিজনেস করে, কিন্তু সে বিয়ে করার সময় বেশি দেখিয়ে বিয়ে করছে, যে না সে ধরো নর্মাল ছোটো মোটো বিজনেস করছে বা সে সেটাকে দেখিয়ে দিচ্ছে যে না সে ভালো একটা অফিসার র্যাঙ্কে চাকরি করে। পরবর্তীতে মেয়েটা যদি জানতে পারে, সে কিন্তু এটার এগেনস্টে কিন্তু অ্যাকশন নিতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু তার পানিশমেন্ট ন্যায় সংহিতার মধ্যে দিয়ে লিখে। ন্যায় সংহিতার মধ্যে দিয়ে আরেকটা যেটা বিশেষ জিনিসকে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে থেফট, যে চুরির জন্য আগেও আইপিসিতে শাস্তি ছিল, কিন্তু যে কোনো ধরনের চুরির শাস্তি সব তো এক হতে পারে না। মেনলি যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে স্ন্যাচিং বা ছিনতাই। আমাদের ইন্ডিয়াতে প্রায় ছিনতাইয়ের ঘটনা শোনা যায়, কিন্তু এর মধ্যে এমনও ঘটনা অনেক শোনা গেছে যে ছিনতাই করে সেই ব্যক্তি বেঁচে গেছে, কারণ সেই রকম কোনো শাস্তি সেখানে ছিলই না আইপিসিতে। কিন্তু এইবার কিন্তু বিএনএস এর মধ্যে দিয়ে ন্যায় সংহিতার মধ্যে দিয়ে কিন্তু চুরি বা স্ন্যাচিংটাকেও কিন্তু তার জন্য শাস্তি রুজু করা হয়েছে। আরও যে সমস্ত নিউ রুলসকে অ্যাড করা হয়েছে তার মধ্যে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট হলো গিয়ে সংগঠিত অপরাধ। এইটাকে আমরা কিডন্যাপিং ধরতে পারি, এটাকে আমরা সাইবার ক্রাইম ধরতে পারি, বা ধরো কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ইকোনমিক্যাল যে চিটগুলো আছে সেগুলোকে ধরতে পারি। এইভাবে যদি কেউ ধরা পড়ে, সাইবার ক্রাইম করতে গিয়ে যদি কেউ ধরা পড়ে, তার জন্য কিন্তু এখন কিন্তু ন্যায় সংহিতাতে নিউ পানিশমেন্ট কিন্তু একেবারে লিখে দেওয়া হয়েছে। আগে কিন্তু এগুলোর জন্য ধরা পড়লে শাস্তি হতো, কিন্তু সেটা জাজমেন্টের ওপর ডিপেন্ড করতো। আর
তাছাড়া আরেক ধরনের যেটা খুবই ভালো একটা ইমপ্লিমেন্ট হয়েছে ল, সেটা হচ্ছে গিয়ে যে কোনো কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতেই পারে। এবার কি হতো, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে যে ইনজিওর্ড যদি খুব ভালোভাবে হয়, গাড়িটা কিন্তু ওই ইনজিওর্ড ব্যক্তিকে ফেরে চলে যেত। এবার কিন্তু সে যদি ইনজিওর্ড ব্যক্তিকে ফেলে চলে যায়, পরবর্তীতে কিন্তু তার শাস্তি অনেকটাই বেশি হবে। কিন্তু সে যদি সেই ইনজিওর্ড ব্যক্তির ট্রিটমেন্টের ব্যবস্থা করে, তাকে হসপিটালে অ্যারেস্ট করে, তাহলে কিন্তু তার শাস্তি অনেকটাই কমে যাবে। আরেকটা যে রুলস ছিল সেটা হচ্ছে 377 যে আর্টিকেল, সেটাকে পুরোপুরি আনকনস্টিটিউশনাল করে দিয়ে সমাপ্ত করে দেওয়া হয়েছে। এখন তোমরা বলবে সেটা তো আগেই সুপ্রিম কোর্ট করে দিয়েছিল। হ্যাঁ, অবভিয়াসলি এলজিবিটিকিউ কমিউনিটির যে লড়াই ছিল তাদের জন্য কিন্তু 2018তেই কিন্তু 377 ধারাকে কিন্তু ডিক্রিমিনালাইজ করে দেওয়া হয়েছিল, এবং বর্তমানে কিন্তু সেটাকে আনকনস্টিটিউশনালও করে দেওয়া হয়েছে। তো এটা এলজিবিটিকিউ কমিউনিটির জন্য খুবই একটা ভালো খবর। নেক্সটলি যেটা নিয়ে কথা না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে মোবাইল লিঞ্চিং। তো মোবাইল লিঞ্চিং এর এগেনস্টেও কিন্তু বিভিন্ন ধরনের প্রভিশন আনা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যে ধরো মানে এটা বলা হয়েছে ন্যায় সংহিতার মধ্যে দিয়ে কোনো জেন্ডার, কোনো কাস্ট, কোনো রিলিজিয়ান বা রেস বা ল্যাঙ্গুয়েজ বা বার্থ প্লেসের উপর দিয়ে কিন্তু তার কারো উপরে কোনো রকম মোবাইল লিঞ্চিং করা যাবে না। যদি সে করে বা কোনো কমিউনিটি বা কোনো গ্যাং যদি করে, তাহলে তাদেরকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে নাগরিক সুরক্ষা আইন। এইটার মধ্যে দিয়ে কি কি অ্যাড করা হয়েছে সেটা পরপর বলে দেওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা বলতে পারি যে পুলিশি কাস্টাডির ডেটটাকে কিন্তু একটু বাড়ানো হয়েছে। আগে 15 দিন অবধি পুলিশি কাস্টাডিতে রাখা হতো, সেটাকে এখন কিন্তু 15 ডেজটাকে 90 ডেজ করে দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে অনেক ধরনের মানে তর্ক বিতর্ক চলছে, সেটা নিয়ে আমি পরে আসছি। এবং শুধু তাই নয়, আমরা বর্তমান দিনে শুনি বিভিন্ন ধরনের মিমসে দেখি যে কোর্ট কেস বা পুলিশের কাছে গেলে তারিখ পর তারিখ এই ব্যাপারগুলোকে পুরোপুরি সমাপ্ত করে দেওয়া হয়েছে নাগরিক সুরক্ষা আইনের মধ্যে দিয়ে। এখন কিন্তু প্রত্যেকটা কিছু টাইম লাইনকে একদম বাধ্য করে দেওয়া হয়েছে যে এই টাইম লাইনের মধ্যে কাস্টাডি শেষ করতে হবে, এই টাইম লাইনের মধ্যে চার্জশিট জমা দিতে হবে, এই টাইম লাইনের মধ্যে কিন্তু জাজকেও তার ডিসিশন। শুধু তাই নয়, মেডিকেল রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে মানে ক্রাইম রিলেটেড যে মেডিকেল রিপোর্টগুলো থাকে, সেই মেডিকেল রিপোর্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টেও কিন্তু টাইম লিমিট করে দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যেই কিন্তু মেডিকেল রিপোর্ট পুলিশের হাতে জমা দিতে হবে। তাই এখন তারিখ পর তারিখ এই জিনিসটা থাকছে। নেক্সটলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেররিজম। তো আইপিসিতে বা আগের যে আইনগুলো ছিল সেটার মধ্যে দিয়ে বোঝা যেত না যে অ্যাকচুয়ালি টেররিস্টটা কে, অ্যাকচুয়ালি আতঙ্কবাদীটা কে। তো সেইখানে এবার পুরোপুরি উল্লেখ করে দেওয়া হয়েছে যদি কেউ ভারতের এগেনস্টে কোনো কাজ করছে, সেটা ইকোনমিক্যাল কাজ হতে পারে, সোশ্যাল কাজ হতে পারে, সভরেনিটি হতে পারে, ডিগনিটি হতে পারে, সিকিউরিটি হতে পারে, এই বিষয়ে যদি তারা ভারতের এগেনস্টে কাজ করে থাকে তাকেই কিন্তু টেররিজম হিসেবে ধরা হবে, তাকেই টেররিস্ট হিসেবে ধরা হবে, এবং তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের শাস্তিও। এই রুলসের মধ্যে দিয়ে আরও একটা জিনিসকে অ্যাড করা হয়েছে, সেটা ধরো যে কোনো একটা ব্যক্তির এগেনস্টে কেস চলছে এবং সেই ব্যক্তিটা ফরেনে চলে গেছে বা আদার্স কোনো জায়গায় চলে গেছে, কিন্তু তাই বলে কিন্তু তার কেস এখন থেমে থাকবে না, তার কেস চলতে থাকবে এবং তার এগেনস্টে যদি সবকিছু প্রুভ হয়ে যায় তার শাস্তিও ডিক্লেয়ার হয়ে যেতে পারে। নেক্সটলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগরিক সুরক্ষা অধিনিয়ম। তো এটার মধ্যে দিয়ে কিছু কিছু অ্যাক্টকে মানে কিছু কিছু জিনিসকে অ্যাড করা হয়েছে। সেটা ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্স। অবভিয়াসলি আগে কিন্তু মানে ইলেকট্রনিক এভিডেন্সকে অতটাও প্রাধান্য দেওয়া হতো না, কিন্তু বর্তমানে কিন্তু ইলেকট্রনিক এভিডেন্সকে কিন্তু ভালোভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো মানে ধরো তুমি কোনো চ্যাট, কোনো ইমেল বা বিভিন্ন ধরনের যে ভিডিওগ্রাফি, অডিও, এটাকেও কিন্তু কারো এগেনস্টে এভিডেন্স হিসেবে এখন ইউজ করতে পারো। সো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে লাস্টের দিকে আমি এই লগুলো বা রুলসগুলো নিয়ে কিছু অ্যাওয়ারনেস দেবো এবং ডিসকাস করবো। তো সেটাই হচ্ছে গিয়ে যে এখন এতগুলো ল এবং রুলস যখন চেঞ্জ হয়েছে বা ইমপ্লিমেন্টেড হয়েছে, সেখানে একটু না একটু প্রবলেম থাকতে পারে। সেটা যদি থাকে তো পরবর্তীতে এটা অ্যামেন্ডমেন্ট হবে। আর মেনলি অ্যাওয়ারনেসটা থাকবে যে ছেলেদের জন্য প্রলোভন দেখানো তো যাবেই না একদম বিয়ের সময়। আর হচ্ছে রিলেশনশিপে চিট করার কথা ভেবেও না, নাহলে 10 বছরে কেস খেয়ে যেতে পারো। হ্যাঁ, রিলেশনশিপে প্রবলেম থাকতে পারে, সেটার জন্য তুমি নিজেকে সাবধানে রাখবে। কোনো একটা রিলেশনশিপে খুব ইন্টিমেসি বা ডিপতে নিয়ে চলে যাবে না, এভাবে তুমি নিজেকে সিকিউর রাখতে পারো। আর মেয়েদের কথা এটাই বলবো যে এখন কিন্তু যে কোনো পানিশমেন্টে মানে যে কোনো অপরাধের পানিশমেন্টে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় নিউট্রাল পানিশমেন্ট পায়। তো সেদিক দিয়ে একটু ভেবে রাখতে হবে। আর হচ্ছে গিয়ে মেনলি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে একটু সাবধানে থাকবে, কারণ কি সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন ভিডিও, চ্যাট, ইমেল বা মেসেজকে কিন্তু এখন এভিডেন্স হিসেবে ইউজ করা যেতেই পারে। তো কিছু বলার আগে সোশ্যাল মিডিয়াতে বা কাউকে কিছু মাথা গরম হয়ে বলে দিলে মজা করে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা তোমার এগেনস্টে ইউজ হবে। তাই বি কেয়ারফুল, সাবধানে থাকো আর সকলকে সাবধানে রাখো।
আর ভিডিও শেষে এটাই বলবো গাইস, একটু লাইক শেয়ার ফলো করো গাইস। তোমরা যদি লাইক শেয়ার ফলো করো তাহলে আমি আগামী দিনে আরও মোটিভেটেড থাকবো এগুলো নিয়ে। আর যদি আমার কোনো পয়েন্ট মিস গেছে, অনেকগুলোই পয়েন্ট মিস গেছে, কারণ এত কিছু একটা পয়েন্ট মানে একটা ভিডিওতে বলা সম্ভব না, আমি মেন পয়েন্টগুলো তুলে ধরেছি। আর যেগুলো যদি কোনো রকম মানে উল্লেখযোগ্য পয়েন্ট আমি মিস করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাও।